পুরনো তালিকা মেনেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ওবিসি জটে আটকাচ্ছে না ভর্তি প্রক্রিয়া। এখনই নতুন ওবিসি তালিকার শ্রেণী বিন্যাস নয়, সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তালিকা প্রযোজ্য নয়। রাজ্যের নথি ও সওয়ালে সন্তুষ্ট হাইকোর্ট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, সওয়াল জবাবে আজ কি উঠে এলো এবং কোন সওয়ালে সন্তুষ্ট হাইকোর্ট? দেখো, তোমার প্রথমেই যেটা জানাই, রাজ্য জুড়ে দীর্ঘদিন অপেক্ষার পর অনলাইন কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল খুলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং সেখান থেকেই সমস্ত কলেজে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এবং সেখানে মামলায় যে আসে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা, সেখানে অভিযোগ ছিল যে এই হাইকোর্টের আদেশের পরিপন্থী কাজ হচ্ছে, তাই আদালত অবমাননা হয়েছে। এবং প্রথম কয়েকদিনেতেই হিসেব হচ্ছে প্রায় ৭১,০০০ আবেদনপত্র জমা পড়েছে, কলেজে ভর্তি হতেছে, আবেদন জমা করেছে। এই মুহূর্তে আজকে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, যে নির্দেশ, তাতে নির্যাস ভর্তির যে প্রক্রিয়া অর্থাৎ আবেদন গ্রহণ, সেই পর্ব চলবে। তবে আবেদন গ্রহণ পর্বে শুধুমাত্র অনলি ওবিসি, যারা ২০১০-এর আগে ৬৬ সম্প্রদায়ের মধ্যে বিন্যস্ত ছিল, সেই ওবিসি তালিকা জন্য একটা আলাদা অপশন করার প্রস্তাব বা পর্যবেক্ষণ রাখলো কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি নথি আদালতে প্লেস করেন, সেটা ডিসক্লেমার বা একটা নির্দেশিকা বলতে পারি, যা হচ্ছে এই অনলাইন পোর্টালে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি হওয়া সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রথম শুরু হয়েছিল, সেটা হয়েছিল রাজ্যের নতুন যে ওবিসির তালিকা ১৪০টা, সেটা ১২ই জুনের রাজ্যের নির্দেশিকা মেনে। কিন্তু ১২ই জুনের ওবিসি তালিকা সংক্রান্ত যে নির্দেশিকা, তার ওপর স্থগিতাদেশ দিচ্ছে হাইকোর্ট। তাই তার ওপর অর্থাৎ ওবিসি এ এবং বি এই ক্যাটাগরিজাইজেশনের কথা বলা হলেও সেটাকে ডিসক্লেমার দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কোনো শ্রেণীবিন্যাস রাজ্য করবে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই সওয়ালে আশ্বস্ত আদালত। তাই আপাতত এই আদালত অবমাননার মামলায় রাজ্যের হলফনামা তলব করা হয়েছে। ৪ঠা জুলাই ফের এই মামলার শুনানি। আপাতত অনলাইন পোর্টালে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া যেমন চলছিল সেটা চলবে। বেশ, ৪ঠা জুলাইয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অর্ণব, তালিকা সংশোধনের আড়ালে এনআরসি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম তুলতে ভোটারকে দিতে হবে ডিক্লারেশন দিতে হবে বাবা মার বার্থ সার্টিফিকেট। এটা ঘুরিয়ে এনআরসি চালুর চেষ্টা বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করলেন। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, বাট ফর বেঙ্গল দিস ইজ দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। বাট ইলেকশন কমিশন ক্যানট ডু ইট ইউনিল্যাটারালি উইদাউট টকিং টু দ্য পলিটিক্যাল পার্টিজ। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। তালিকা সংশোধনের আড়ালে এনআরসি, এই যে চাঞ্চল্যকর অভিযোগ, এই অভিযোগ কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবির, দেখো, প্রথমত নির্বাচন কমিশন যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তার বক্তব্য হচ্ছে তাহলে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করাটা দরকার ছিল। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলগুলির সাথে এই বিষয় নিয়ে কোনো প্রকার আলোচনা তারা করেনি। দ্বিতীয়ত, তাদের বক্তব্য হচ্ছে কিছুদিন আগেই ভোটার তালিকা সংশোধনীর কাজ হয়েছে, তখন কেন এই বিষয়ে কোনো কথা বলা হলো না। এবং এই ভোটার তালিকা সংশোধনীর কাজ চলাকালীন একাধিক যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে বদলি পর্যন্ত করতে পারা যায়নি। তার কারণ অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এই কাজ, সেইটি কাজ করার জন্য যে সমস্ত অফিসারদেরকে নিয়োগ করা হয় তারা সেই কাজটি করছিলেন। ফলে আগে থেকে না বলে হঠাৎ করে এই সময়কে বেছে নিয়ে করা সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন।
তৃতীয়ত হচ্ছে যে সময়সীমার কথা বলা হচ্ছে, তিনি আজকে উল্লেখ করেছেন 1987 জুলাই থেকে 2004 ডিসেম্বর পর্যন্ত এই সময়টার ক্ষেত্রে কেন বাছাই করা হচ্ছে। এই প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে যারা যুব সম্প্রদায়ের যারা রয়েছেন, যারা ইয়াং এজ যারা রয়েছেন, তাদেরকে কোথাও গিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং চতুর্থত বক্তব্য হচ্ছে যে ধরনের ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, যেগুলো সেলফ ডিক্লারেশনের ক্ষেত্রে জমা দেওয়ার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে মা বাবার যে জন্ম সার্টিফিকেট স্থান সেগুলো পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হতে পারে। ফলে এই ধরনের সেলফ ডিক্লারেশনের মধ্যে দিয়ে যে কার্যত চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটাকেই কার্যত ঘুরপথে এনআরসির একটা ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং এই প্রসঙ্গে তুমি জানো, তিনি আজকে উল্লেখ করেছেন যে সাধারণ মানুষকে বোঝানোর কাজ তারা শুরু করছেন। কোনো মানুষ যদি এই সংক্রান্ত কোনো অসুবিধায় পড়েন তাদের পাশে তারা দাঁড়াবেন। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে বিহার ভর্তি একটা বাহানা, আসলে বাংলাকে একটা টার্গেট করা হচ্ছে এর মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে। ফলে আজকে তিনি এই কারণেই হচ্ছে এনআরসির প্রসঙ্গের কথা তিনি এই অভিযোগ তুলে এনেছেন বা অভিযোগ করেছেন বারবার। বেসাবের বিহার আসলে অজুহাত, আসলে বাংলাকে টার্গেট করার অভিযোগ মুখ্যমন্ত্রী। बिहार बहाना है और बंगाल को रुकना है, लेकिन वो कुछ नहीं कर पाएगा। रुकावट अगर खेद है तो रोशनी बारकर छीनना है, ये बंगाल का वादा है। ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো আধার। কাকদ্বীপে জাল আধার কার্ড তৈরির চক্র, সাইবার ক্যাফের আড়ালে জাল আধার তৈরি। আরো একবার জানিয়ে রাখি, ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো আধার। কাকদ্বীপে জাল আধার কার্ড চক্র। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই যে চক্রের হদিশ কিভাবে সামনে এলো? হ্যাঁ দেখো, একদম কাকদ্বীপ সুপার ফ্যাসিলিটি হাসপাতালের যে সুপার কৃষ্ণেন্দু রায়, তিনি সরাসরি থানায় একটা অভিযোগ দায়ের করেন যে প্রসূতি দুজন ভর্তি হয়েছিলেন, তাদের পরিবারের তরফ থেকে যে বাচ্চার জন্ম সার্টিফিকেটটা নেওয়ার জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদনে যে আধার কার্ড জমা করা হয়েছিল, সেই আধার কার্ড যখন খতিয়ে দেখলেন, সেই আধার কার্ডে কিন্তু গরমিল দেখা যায়। অর্থাৎ এক টাইটেল দেওয়া রয়েছে, আর এক টাইটেল ওখানে কিন্তু হয়ে রয়েছে। এবং সেই ঘটনা তারা চোখে পড়ার পর তিনি কিন্তু সরাসরি হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। যেটা অভিযোগ যেটা উঠে আসছে, যে পরিবারগুলি রয়েছে, একটি পরিবার রয়েছে কাকদ্বীপের পরিবার এবং আরও একটি পরিবার রয়েছে গঙ্গাসাগরে তাদের বাড়ি। তারা এখানে যখন এই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে তারা যে তাদের যে নামের ছিল যে ভুল ছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য পাশেই একটি সাইবার ক্যাফে, তাদের পাড়ায় একটি সাইবার ক্যাফেতে তারা যায় এবং তারা সেখানে এই ভুল সংশোধনের কাজটি করেন। এবং তারপর তাদেরকে ওই যে নথিটা দেওয়া হয়, আধার কার্ড, একটি নতুন আধার কার্ড তাদেরকে দেওয়া হয়। সেই আধার কার্ডটা নিয়ে তারা যখন হাসপাতালে ভর্তি এই জমা করলেন, তারপরেই কিন্তু এই ঘটনার সামনে এলো। যেটা দেখা গেল যে একজনের যে টাইটেল, সেই টাইটেলটাকে বদলে ফেলা হয়েছে। এইবারে এই পরিস্থিতিটা কিভাবে করা হলো, সেটা হচ্ছে একেবারে আধার কার্ড চেঞ্জ করতে গেলে কিন্তু একটা প্রসেস থাকে, একটা ওয়েবসাইটে ঢুকে সেটাকে একদম সরকারি পোস্ট অফিসের মাধ্যমে এই কাজটি হয়। সেইটি কিন্তু বাইরে করা হলো কিভাবে, একদম আধার কার্ডটিকে স্ক্যান করে নেওয়া হয়েছে, তারপরে তার যে টাইটেল যে পরিবারটি বলছে সেই টাইটেলকে বসিয়ে দেওয়া হয়েছে। একেবারে সেইভাবেই কিন্তু স্ক্যান করে একদম প্রিন্ট আউট করে বার করে দেওয়া হলো। স্বাভাবিকভাবে এই ঘটনা যখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এলো, তাদের যখন সন্দেহ হয়, কাকদ্বীপ হাসপাতাল সুপার কিন্তু তদন্তের জন্য পুরো সমস্ত ডকুমেন্ট, এবং তারপরেই এই গোটা ঘটনাটা সামনে এলো। ধন্যবাদ বিশ্বজিৎ। আধার কার্ডটা সংশোধন করতে একটা দোকানদারকে বলে হ্যাঁ হয়ে যাবে। দোকানদার দিতে সেই আধার কার্ডটা আমরা ওখানে জামাই গিয়ে জমা দিতে বলছে এই আধার কার্ড কে করে দিয়েছে, না ওই দোকানদার। আধার কার্ডটা কি জাল? বাবার নাম আর ঠিকানা নেই আর কি। ভুয়ো? তাহলে ভুয়ো। আধার কার্ডটা কে করে দিয়েছিল আপনাকে? আমাকে করে দিয়েছিল ওই যে লালু মাইতি বলে, গোবিন্দরামপুর নতুন বাজার দোকান। এটা নিয়ে তো চিন্তায় আছে। এটা চিন্তায় আছে। দুটি মায়ের বাচ্চা হয়েছিল, তারা যখন বার্থ সার্টিফিকেটের জন্য আমাদের অফিসে জমা দিতে আসে, তখন মায়ের যা ডকুমেন্টস দেওয়া ছিল, বিশেষ করে আধার, সেগুলো যখন আমরা চেক করে এন্ট্রি করতে যাই তখন ওটা ভুল পাই। সিস্টেমে যে আধার আছে আর যেটা ওনারা সাবমিট করেছেন, দুটোর মধ্যে টাইটেলের ভুল ছিল। তখন আমরা এটা নিয়ে কোয়ারি করতে বলেছে যে ওনারাই চেঞ্জ করেছেন কোনো এক জায়গা থেকে। তখন আমরা এটা নিয়ে ডিসক্রিপেন্সি পাওয়ার জন্য আমরা পুলিশকে ইনফর্ম করি যে আপনারা এটাকে ইনকোয়ারি করে দেখুন কোথায় গণ্ডগোল আছে।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাল লটারি সহ গ্রেফতার করা হয়েছে 4 জনকে। 5টি কম্পিউটার, টোটো বাজেয়াপ্ত করল পুলিশ। এবং গঙ্গারামপুর বাস স্ট্যান্ড ও জলদিঘি এলাকায় পুলিশের অভিযান, আর সেই অভিযানেই গঙ্গারামপুরে জাল লটারি সহ গ্রেফতার করা হয়েছে 4 জনকে। সরাসরি চলে যাব, সুজন সূত্রধর রয়েছে আমার সঙ্গে, সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, গঙ্গারামপুরে জাল লটারি সহ গ্রেফতার করা হয়েছে 4 জনকে, 5টি কম্পিউটার, টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে কি আগাম কোনো অভিযোগ ছিল যে কারণে এই অভিযান? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? একদমই তোমাকে জানিয়ে রাখি যে এই যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশের কাছে কিন্তু বেশ কয়েকদিন আগে গোপন সূত্রে খবরের মারফত তাদের কাছে খবর পৌঁছায় যে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকা জুড়ে জাল চক্র, জাল লটারির একটি চক্র ব্যবসায়ী, তারা কিন্তু এই জাল চক্র চালাচ্ছে। যে অভিযোগ, যে বিষয়টা গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা কিন্তু প্রথমে গঙ্গারামপুরের উত্তর ধলদিঘি এলাকায় তারা এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এবং সেখানে একজনকে গ্রেপ্তার করে। ওই যে একজনকে গ্রেপ্তার করছে তার কাছে প্রথমে তথ্য নেওয়া হয় এবং পুনরায় আবার গঙ্গারামপুরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। সেখান থেকে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়। মোট 4 জনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে 4 জনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে প্রায় 1,75,000 জাল লটারি কিন্তু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 5টি কম্পিউটার এবং একটি টোটো বাজেয়াপ্ত করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। সমস্ত বিষয়টাই কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ এবং গঙ্গারামপুরে যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তারা করেছে। এবং এই গঙ্গারামপুর পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু আজকে সংবাদ মাধ্যমের কাছে তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। আকাশ থেকে পুকুরে ড্রোন, হিঙ্গলগঞ্জে পুকুর থেকে ড্রোন উদ্ধারে রীতিমতো রহস্য। কিন্তু প্রশ্ন হলো এই ড্রোন এলো কোথা থেকে? সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই যে হিঙ্গলগঞ্জের পুকুর থেকে ড্রোন উদ্ধার হলো, কিন্তু প্রশ্ন তো এখানেই আসছে যে এই ড্রোন এলো কোথা থেকে? দেখো, একেবারে হিঙ্গলগঞ্জের বাঁকুড়া এলাকা থেকে সেখানে দেখা যাচ্ছে একটি পুকুরে হঠাৎ গভীর রাতে একটি ড্রোন এসে পুকুরের জলে পড়ে। এলাকার মানুষ খবর দেয় পুলিশকে, কিন্তু সীমান্তবর্তী এলাকা, একেবারে সেখান থেকে সীমান্ত খুব কাছে, সেই সীমান্তবর্তী এলাকা কে বা কারা ড্রোন ওড়ালো। এবং পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে যেটা খবর, যে সম্ভবত বাংলাদেশের দিক থেকে এই ড্রোনটি এসে এবং এই বাঁকুড়া এলাকা যে পুকুর রয়েছে সেখানেই পড়েছেন। পুলিশ সূত্রে এমনটি খবর যে বাঁকুড়া এলাকা অর্থাৎ বাংলাদেশ থেকে উড়ে এসে এখানে পড়লো না ইন্ডিয়ান, অর্থাৎ আমাদের এই দেশের কেউ কোনো যুবক এই ড্রোনটি ওড়াচ্ছিল বা সেখান থেকে এসে পড়ে। ফলে সবটাই তদন্ত করে দেখছে, যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই ড্রোন উড়ে এসে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এই ড্রোনটি, এমনটাও কিন্তু প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে কিন্তু ড্রোনটি উদ্ধার করেছে কে বা কারা, না বাংলাদেশ থেকে এসে এই ড্রোনটি পড়েছে, সবটা তদন্ত করে দেখছে। বেশ, তদন্ত কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে জিয়াউল। জঙ্গিপুর পুরসভায় সেখানে অনাস্থা, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা 11 কাউন্সিলরের। ঠিক কি অভিযোগেই অনাস্থা আনলেন কাউন্সিলররা? সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই 11 জন কাউন্সিলরের ঠিক কি অভিযোগ? দেখো, একাধিক দুর্নীতির অভিযোগ তুলেই কিন্তু আজকে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই কিন্তু তৃণমূলের যে কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু অনাস্থা দিলেন। জঙ্গিপুর পুরসভায় মোটে 21 জন সদস্য রয়েছে, যার মধ্যে কিন্তু তৃণমূলের হচ্ছে 16 জন এবং 3টে হচ্ছে বামেদের, একটা কংগ্রেস এবং একটি বিজেপি রয়েছে। যার মধ্যে কিন্তু 11 জন সদস্য, যার মধ্যে একজন বিজেপি সদস্য রয়েছে, তারা কিন্তু 11 জন সদস্য মিলে আজকে তৃণমূলের যিনি পুরপ্রধান রয়েছে মফিজুল ইসলাম, তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা জ্ঞাপন করে অনাস্থাপত্র জমা দিয়েছেন। এবং তাদের অভিযোগ যে একাধিক দুর্নীতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন তার বিরুদ্ধেই। কিছুদিন আগেই কিন্তু জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, এই তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছিলেন দুর্নীতির অভিযোগ তুলে এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তিনি সেই অভিযোগ করেছিলেন। তারপরেই কিন্তু অচলাবস্থা দেখা দেয়, একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। তারপরে কিন্তু তৃণমূল কাউন্সিলররা, যেহেতু রাজ্য থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বা অপসারণ করা হয়নি, সেই কারণেই কিন্তু এই তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই আর কি তৃণমূলের কাউন্সিলররাও অনাস্থা পত্র জমা দিয়েছেন বলে তাদের দাবি। বেশ।